পানি। পানি একটা কি তরল পদার্থ। পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো কি তরল পদার্থ। এই যে বেলুনের ভেতরে আমরা দেখতেছি গ্যাস আছে, এই গ্যাসটা কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি টাইটেল তোমরা বোর্ডে দেখতেছো, কণার গতিতত্ত্ব। আজকে আমরা এই ভিডিওতে কণার গতিতত্ত্ব নিয়ে তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। কণার গতিতত্ত্ব, কাইনেটিক থিওরি অফ পার্টিকেলস। কণার গতিতত্ত্ব এই বিষয়টা ক্লিয়ারলি বুঝতে গেলে প্রথমে আমাদের একটা শক্তি নিয়ে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি, ইন্টার পার্টিকেল অ্যাট্রাকটিভ ফোর্স। আন্তঃকণা আকর্ষণ শক্তি। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? আমরা জানি প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই যে একটা পদার্থ, এটা হচ্ছে কঠিন পদার্থ। এই যে হোয়াইট বোর্ড, এটাও একটা বস্তু, এটা হচ্ছে একটা পদার্থ, কঠিন পদার্থ। পানি। পানি একটা কি তরল পদার্থ। পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো কি তরল পদার্থ। এই যে বেলুনের ভেতরে আমরা দেখতেছি গ্যাস আছে, এই গ্যাসটা কি বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তার মানে এই যে পদার্থগুলো আছে, এই পদার্থকে আমরা যদি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ দ্বারা দেখি বা মাইক্রোস্কোপ দ্বারা যদি জুম করি, এই পদার্থটাকে যদি আমরা জুম করি, তাহলে আমরা দেখব এই পদার্থটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই ডটগুলো দ্বারা আমি বুঝাচ্ছি কণা বা পার্টিকেল বুঝাচ্ছি আমি। তার মানে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরমাণুর সমন্বয়ে তো কোনো একটা পদার্থ গঠিত। তা তুমি দেখতেছো এটা যদি একটা পদার্থ হয়, এই পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তার মানে একটা কণা, এই যে পাশে আর একটা কণা আছে, বা এই কণার সাথে এই কণা বা এই কণার সাথে এই কণার একটা আকর্ষণ থাকতে পারে না বলতো? এই আকর্ষণকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি কি? প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ শক্তি, সেই আকর্ষণ শক্তিকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি। প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণ শক্তিকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি। আবার একটু রিপিট করে বলি, প্রত্যেকটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলো একে অপরকে কি করে? আকর্ষণ করে। এই যে আকর্ষণ যে শক্তি, এই আকর্ষণ শক্তিকে বলতেছি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি। তার মানে যে শক্তির প্রভাবে পদার্থের অণুগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে, সেই শক্তিটাকে বলি আমরা আন্তঃকণা আকর্ষণ শক্তি। ক্লিয়ার? এখানে কোন একটা আমরা পদার্থ রাখছি, এখানে কোন একটা পদার্থ রাখছি, একটা কঠিন পদার্থ। যেমন এটা ছিল আমাদের কাছে একটা কি কঠিন পদার্থ, এটা একটা ঘন বস্তু, আর 6টা তল আছে। এই বস্তুটা আমরা এখানে রাখছি। ওকে, তাহলে এই বস্তুটা অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। তখন এই কণাগুলো কিন্তু খুব কাছাকাছি আছে, যেহেতু এটা কি বস্তু? কঠিন বস্তু। তাহলে কঠিন বস্তুর ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। কঠিন বস্তুর ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি। যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি, সুতরাং অণুগুলো অবস্থান খুব একটা পরিবর্তন করতে পারে না। তাই তারা কোন অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। আমি কি বললাম? কঠিন বস্তুর ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি হয়। এই যে অণুগুলো ছিল, এই অণুগুলো পরস্পরে খুব কি থাকে? কাছাকাছি থাকে, তারা অবস্থান পরিবর্তন করতে পারে না। তার মানে তাদের মধ্যে গতিশক্তি কি কম। তাদের মধ্যে গতিশক্তি অনেক কম। আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক বেশি, কিন্তু গতিশক্তি সেই তুলনায় কি অনেক কম। যার কারণে এই কণাগুলো কাছাকাছি অবস্থান করায় তারা কি হয়? কঠিন পদার্থ হয়। এখন যদি আমরা এই কঠিন পদার্থ তাপ বাড়াই, তাপ দিই, তাপ যদি আমরা এখন বৃদ্ধি করি, তাপ বৃদ্ধি করা মানে
শক্তি বৃদ্ধি করা। তাপ এক ধরনের কি শক্তি। তাহলে তাপ শক্তি দিলে এই পদার্থটা কি করবে, তাপটা শোষণ করবে, তাপটা রিসিভ করবে, অ্যাকসেপ্ট করবে, করে এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো ছিল এই কণাগুলো কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে। কণাগুলো কি হবে, গতিশক্তি প্রাপ্ত হবে। এই যে, এবং এক সময় গিয়ে তারা কিসে পরিণত হবে, তরল পদার্থে পরিণত হবে। এটা ধরলাম আমরা তরল পদার্থ। তাহলে এই কঠিন পদার্থটা তরল পদার্থে কখন পরিণত হলো, যখন তাপ আমরা অনেক বেশি বৃদ্ধি করলাম। তাপ বৃদ্ধি করার ফলে এই যে কণাগুলো ছিল এই কণাগুলো একটু দূরে দূরে অবস্থান করবে। কেন দূরে দূরে অবস্থান করবে, কারণ তাদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে। আকর্ষণ শক্তি কঠিন অবস্থার তুলনায় কি হবে, কম হবে, কারণ তাপ দেওয়ার ফলে তাদের গতিশক্তি বেড়ে গেছে। এখানে ছিল গতিশক্তি কম, এখানে গতিশক্তি কিন্তু বেশি হবে। মানে এই যে কণাগুলো ছিল এই কণার গতিশক্তি কি হলো, বেশি হয়ে গেল। আমরা জানি তরল পদার্থের নির্দিষ্ট ভর ও আয়তন আছে, কিন্তু কি নেই, আকার নেই। যেহেতু তাদের নির্দিষ্ট আকার নেই, তারা দূরে দূরে অবস্থান করবে। এখন যদি এখানে আরো আমরা তাপ দেই, তাপ যদি আমরা আরো বেশি বৃদ্ধি করি, তাপ যদি আরো বেশি বৃদ্ধি করি, তাহলে কি হবে, এক সময় এই পদার্থটা গ্যাসীয় অবস্থা প্রাপ্ত হবে, বায়বীয় বা গ্যাসীয় অবস্থায় পরিণত হবে। বায়বীয় পদার্থ কখন পরিণত হলো, যখন তরল পদার্থকে আমরা আরো বেশি হিট দিলাম। হিট দিলে এই কণাগুলোর মধ্যে ভাইব্রেশন আরো বেড়ে যাবে। ভাইব্রেশন বেড়ে যাওয়ার কারণে কণাগুলো অনেক দূরে দূরে অবস্থান করবে, তার মানে গতিশক্তি অনেক বৃদ্ধি পাবে। কণার গতিশক্তি অনেক বেশি হবে, অনেক বেশি হবে। যেহেতু কণার গতিশক্তি অনেক বেড়ে গেছে, তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক কম হবে। আন্তঃকণা আকর্ষণ শক্তি কি হবে, অনেক কম হবে। ফলে তাদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এক সময় থাকবে নাই মনে হবে, কারণ তাদের গতিশক্তি অনেক বেড়ে গেছে। তখন তাদের কি বলবো, বায়ু পদার্থ। এবং তাদের নির্দিষ্ট আয়তনও থাকবে না, তাদের নির্দিষ্ট কি থাকবে না, আকারও থাকবে না, কারণ তাদের মধ্যে গতিশক্তি কণাগুলো অনেক বেড়ে গেছে এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রায় নেই বললেই চলে। সেই অবস্থা আমরা কি বলি, বায়বীয় পদার্থ। তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তির সাথে কণার গতিশক্তির সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি সমানুপাতিক 1 কণার গতিশক্তি। গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে কণার গতিশক্তি সবচেয়ে বেশি, এই জন্য তার আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে কম। কঠিন পদার্থে আন্তঃকণা আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, এই জন্য তার কণার গতিশক্তি সবচেয়ে কি হয়েছে, কম হয়েছে। আন্তঃকণা আকর্ষণ শক্তি যত বাড়বে তত কণাগুলো কি থাকবে, কাছাকাছি থাকবে। কণাগুলো যত কাছাকাছি থাকবে তাদের গতিশক্তি তত কি হবে, কম হবে। সেই অবস্থাকে আমরা কি বলি, কঠিন পদার্থ। যখন আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যাবে, তার মানে কণাগুলোর মধ্যে গতিশক্তি বেড়ে যাবে। গতিশক্তি বেড়ে যাওয়া মানে তাদের আকার নির্দিষ্ট থাকবে না, তখন সেই অবস্থায় আমরা কি বলি, তরল পদার্থ। যদি আন্তঃকণা আকর্ষণ শক্তি একদম ছিন্ন করে, যখন আমরা অনেক বেশি তাপ দেবো, তখন কণাগুলোর গতিশক্তি অনেক বেশি বেড়ে যাবে। কণাগুলোর গতিশক্তি অনেক বেড়ে যাওয়া মানে কি, আন্তঃকণা আকর্ষণ শক্তি প্রায় শূন্যের কাছাকাছি চলে আসবে, তখন সেই অবস্থাকে আমরা কি বলি, বায়বীয় পদার্থ। তার মানে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারতেছি যে কোন অবস্থায় কঠিন পদার্থ হবে, কোন অবস্থায় তরল পদার্থ হবে, কোন অবস্থায় বায়বীয় পদার্থ হবে। এখন যদি বলি আমরা কণার গতি তত্ত্ব কাকে বলে, তখন আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই কণার গতি তত্ত্ব বলে। কি বললাম আমি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল এবং বায়বীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকে কণার গতি তত্ত্ব বলে।
লিখতে পারবো না। আমি আবার একবার রিপিট করে বলি, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন, তরল ও বায়বীয় অবস্থা ব্যাখ্যা করা তত্ত্বকেই কণার গতিতত্ত্ব বলে। তা আমি যদি বলি সবচেয়ে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি কার, তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তির ক্রম কি হবে? আন্তঃকণা আকর্ষণ শক্তির যদি আমি ক্রম চিন্তা করি, তাহলে সবচেয়ে বেশি হবে কঠিনের, তার চেয়ে কম হবে তরলের, সবচেয়ে কম হবে গ্যাসীয় বা বায়বীয় পদার্থের। ওকে। আর যদি বলি কণার গতিশক্তির আমি যদি ক্রম চিন্তা করি, কণার গতিশক্তির ক্রম, তাহলে সবচেয়ে বেশি কার? বায়বীয় পদার্থে বা গ্যাসীয় পদার্থের, তার চেয়ে কম তরল পদার্থের, সবচেয়ে কম হচ্ছে কঠিন পদার্থের। আশা করি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণার গতিতত্ত্ব কি এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ক্লাসটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ক্লাসটা ভালো লাগলে অন্যদেরকে শেয়ার করবে এবং মানিক্স কেমিস্ট্রি জ্ঞান এই যে দেখতেছো এই ফেসবুক পেজে তোমরা ক্লাসটা নোট করে সাবমিট করতে পারো। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অল দা ভেরি বেস্ট।